প্রিয় শিক্ষার্থী, ডায়ালগের উপর এই ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটা আজকে দেখো, আশা করছি একটি ডায়ালগ লিখতে তোমাদের যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলো তোমরা কাটিয়ে উঠতে পারবা এবং পরীক্ষার খাতায় একটা সুন্দর ও সার্থক ডায়ালগ লিখতে পারবা এবং অনেক অনেক নাম্বার পাবা। তো ডায়ালগ শব্দের বাংলা অর্থ কি? হ্যাঁ, ডায়ালগ শব্দের বাংলা অর্থ হচ্ছে কথোপকথন। ডায়ালগ শব্দের বাংলা অর্থ হচ্ছে কথোপকথন। যদি ডায়ালগ শব্দের বাংলা অর্থ কথোপকথন হয়, তাহলে ডায়ালগ কাহাকে বলে? তাহলে ডায়ালগ কাহাকে বলে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা জানব যখন দুজন বা তার অধিক ব্যক্তির মধ্যে কোনো ঘটনা বা বিষয়কে উপলক্ষ করে কথাবার্তা হয়, তখন আমরা তাকে ডায়ালগ বলি। আর ইংরেজিতে ডায়ালগের আরেকটা প্রতিশব্দ হচ্ছে কনভারসেশন বা ডিসকার্স। তার মানে ইংরেজিতে যদি সংজ্ঞাটা আমরা জানতে চাই বা ডেফিনেশনটা জানতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে দিব? এ ডায়ালগ ইজ এ কনভারসেশন অর ডিসকার্স বিটুইন টু অর মোর পারসন। এখন কথা হচ্ছে, আমরা ডায়ালগ কেন শিখি বা কেন শিখব? আমরা ডায়ালগ শিখি আমাদের স্পিকিংটাকে স্বয়ংসম্পূর্ণ বা সমৃদ্ধ করার জন্য। তার মানে আমরা যত বেশি ডায়ালগ শিখব, আমরা স্পিকিং ইংলিশে ততটা দক্ষ হতে পারবো। এখন পরীক্ষার খাতায় ডায়ালগ লিখতে গেলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে হবে। গুরুত্বপূর্ণ কথাগুলোর প্রথমটা হচ্ছে কোশ্চেন পার্ট। তা কোশ্চেন পার্টে একটা সিচুয়েশন দেওয়া থাকবে এবং ওই সিচুয়েশনের উপর ভিত্তি করেই তোমাকে বা আমাদেরকে ডায়ালগটা লিখতে হয় এবং এই ডায়ালগের জন্য নির্ধারিত নাম্বার হচ্ছে 10। তো খুব কেয়ারফুলভাবে আমাদের ডায়ালগের অ্যান্সার করতে হবে। তো একটু দেখে নেই কোশ্চেনটা কেমনভাবে থাকবে। একটা নমুনা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। এই নমুনা কোশ্চেনে দুজন ব্যক্তি আছেন, একজন আছেন রানী আর একজন হচ্ছে ডাক্তার। এখন রানী এবং ডাক্তার পরস্পরের মধ্যে আলাপচারিতা বা কথাবার্তা সম্পাদন করবেন কি নিয়ে? রানী তার ফিভার নিয়ে, সে 1 সপ্তাহ যাবৎ অসুস্থ বা জ্বরে ভুগতেছেন, সাফার করছেন। সে ডাক্তারের কাছে গেছেন এবং ডাক্তার এবং রানীর মধ্যে জ্বর নিয়ে কথাবার্তা অনুষ্ঠিত হচ্ছে। যখন পরীক্ষার খাতায় তুমি লিখবা, তখন কিন্তু এই যে সিচুয়েশনে যে নামগুলো বা কোশ্চেনে যে নামগুলো দেওয়া আছে এবং এই সিচুয়েশনটা এবং নামগুলোর উপর ভিত্তি করেই তোমাকে ডায়ালগটা লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সিচুয়েশনের পরে এখন আসে পরীক্ষার খাতায় আমি যখন লেখা শুরু করব, তখন আমি কিভাবে লিখব। লেখার ক্ষেত্রে ডাইরেক্ট কনভারসেশন শুরু করা যাবে না। তোমাকে অবশ্যই কি করতে হবে? একটা বিগিনিং তোমাকে দিতে হবে। বিগিনিংটা কি? যেমন এখানে সিচুয়েশনটা কি ছিল? রানী এবং ডাক্তার জ্বর নিয়ে কথা বলছে। তাহলে প্রথমটা এ ডায়ালগ বিটুইন রানী অ্যান্ড এ ডাক্তার অ্যাবাউট ফিভার, এই কথাটা তুমি লিখে নিবা প্রথমে। তারপরে তুমি রানী ডাক্তার এভাবে তুমি আলাপচারিতা শুরু করবা। অথবা যদি ওরকম না হয়, যদি এরকম হয় দুজন বন্ধু কোনো বিষয় নিয়ে কথা বলছে, তখন তুমি লিখতে পারো এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ড অ্যাবাউট, যে বিষয়টা সম্পর্কে থাকবে ওই বিষয়টার নাম এখানে লিখে দিলে হয়ে গেল। তার মানে হচ্ছে কি, যে কোনো ডায়ালগের জন্য যদি তুমি এই দুটা সেন্টেন্স মুখস্থ করে রাখো, তাহলে তুমি বিগিনিংটা সুন্দরভাবে লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, এবার বিগিনিংয়ের পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে বক্তার নাম এবং বক্তার বক্তব্যকে পৃথক করা। এবং হ্যাঁ, বক্তা এবং বক্তার বক্তব্যকে আমরা কোলন চিহ্ন দ্বারা পৃথক করব। যেমন এখানে প্রথমে রানী কথা বলছে, তারপর ডক্টর কথা বলছে। তাদের দুজনের বক্তব্যকে, রানীর বক্তব্যকে কোলন চিহ্ন দ্বারা, ডাক্তারের বক্তব্যকেও কোলন চিহ্ন দ্বারা পৃথক করা হয়েছে। এবং এই কোলন চিহ্নগুলোকে পরপর নিচে নিচে ব্যবহার করবা, কখনো এইখানে এরকম করবা না, ঠিক আছে? এছাড়া সবসময় তো এক সেন্টেন্সে বক্তব্য শেষ হয় না বা এক লাইনেও শেষ করা যায় না। সেক্ষেত্রে যখন লাইনটা বর্ধিত করার প্রয়োজন হয়, তখন তুমি অবশ্যই কোলনের বাইরে থেকেই লেখা শুরু করবা। কোনোভাবে বক্তাদের এখান থেকে লেখা শুরু করবা না। এখানে যেটা দেখতে পাচ্ছি, এক একজনের বক্তব্য এক একজনে উপস্থাপন করছে। হ্যাঁ, এক একটি দিকের বা পক্ষের যুক্তি এক এক বক্তার মাধ্যমেই তোমাকে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এরপরে যে জিনিসটা আমাদের জানা প্রয়োজন, ডায়ালগের বক্তব্যগুলো মোটামুটি
ছোট হবে, বাক্যগুলো ছোট হবে, স্পষ্ট হবে এবং অযথা বর্ধিত করবা না, অযথা কোনো কথা বলবা না এবং তার মানে হচ্ছে ভাষাটা সহজ ও সংক্ষিপ্ত হবে। তো আমরা একটা বলতে পারি যে ডায়ালগে আমরা কোনোভাবেই পাণ্ডিত্যপূর্ণ শব্দ বা জটিল জটিল শব্দ আমরা ব্যবহার করব না। এখানে দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য একটি পূর্ণাঙ্গ ডায়ালগ উপস্থাপন করা হয়েছে। এখন দেখি এতক্ষণ যা শিখলাম তার কিছু কিছু এখান থেকে আমরা বুঝে নিতে পারি কিনা। এখানে যেমনটা দেখো, এখানে সিচুয়েশনে দুজন ব্যক্তির নাম ছিল, এখানেও নাম আছে, ধরলাম এখানে শুধু হাবিবা আছে। এখন হাবিবা কার সাথে কথা বলতেছে? তো সে দ্য ম্যানেজার অফ এ ব্যাংক, একটা ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতেছে। তার মানে একজন ব্যক্তি হাবিবা, আরেকজন হচ্ছে ম্যানেজার। তারা কি সিচুয়েশন বা কি নিয়ে কথা বলতেছে? টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, মানে হাবিবা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চায়, সে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতেছে। তাহলে এখন এই অ্যাকাউন্ট খোলার জন্য, অ্যাকাউন্ট খোলা সংক্রান্ত যে বক্তব্য আছে সেগুলোই তাদের মধ্যে সম্পন্ন হবে। দেখি এখানে কি হয়েছে। তাহলে এখন যে বিগিনিংটা বলেছিলাম, বিগিনিং, এই যে বিগিনিং, এ ডায়ালগ বিটুইন হাবিবা অ্যান্ড দ্য ম্যানেজার অফ এ ব্যাংক। এখন তাদের সিচুয়েশনটা কি? টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, এই নিয়ে তারা কথাবার্তা শুরু করবে। এটা হচ্ছে তাদের বিগিনিং। এখন কোশ্চেন শুরু করেছে, অ্যান্সার শুরু করেছে। দেখো হাবিব প্রথমে প্রশ্ন করেছে, তারপরে ম্যানেজার উত্তর দিচ্ছে, তাদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। এখানে তো এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু এখানে একটা জিনিস দেখো, অনেকগুলো কোশ্চেন এখানে এই ডায়ালগটার মধ্যে ব্যবহার করা হয়েছে। আর প্রত্যেকটা ডায়ালগে মোটামুটি কোশ্চেন, অনেক কোশ্চেন হয়, তার উত্তরও তারা নিজেদের মধ্যে সমাধান করার চেষ্টা করে। তার মানে হচ্ছে কি, একটা ডায়ালগ লিখতে গেলে আমাদেরকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তৈরি করাও শিখতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের জিনিসটা দেখতে হবে যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা কি সাহায্যকারী ভাব দিয়ে শুরু হয়েছে না WH ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। যদি সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয় তাহলে তার উত্তরগুলো আমরা এরকম ইয়েস নো দ্বারা শেষ করতে পারি। আর যদি WH ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে সেখানে কিছুটা বিস্তারিতভাবেই তার উত্তরটা লিখতে হবে। আর এখানে যদিও তার কনভারসেশনটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু ম্যানেজার একটা অ্যাকাউন্ট খোলার জন্য যা যা দরকার সেই সংক্রান্ত আলাপচারিতে সে সম্পাদন করছে। ঠিক আছে, দেখি কি বলছে। হাবিব বলছে, মে আই কাম ইন স্যার? ম্যানেজার বলছে, ইয়েস কাম ইন। এখন ম্যানেজার বলছে, প্লিজ বি সিটেড। হাবিব বলছে, থ্যাংক ইউ। এখানে থ্যাংক ইউ বলছে, তারপরে ম্যানেজার বলতেছে, হাউ ক্যান আই হেল্প ইউ? ইয়েস I would like to open an account with your bank. হ্যাঁ, আমি আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে চাই। আপনি কি could you tell me what to do? মানে আপনি কি আমাকে বলবেন কি করতে হয়? তখন ম্যানেজার বিস্তারিতভাবে বর্ণনা দিচ্ছে। হ্যাঁ, ইয়েস, you have to open a সেভিং অ্যাকাউন্ট, একটা সঞ্চয় হিসাব খুলতে হবে। হিয়ার ইজ অ্যান অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে। ইউ হ্যাভ টু ফিল ইট ইন অ্যান্ড বি ইন্ট্রোডিউসড বাই সাম ওয়ান হু হ্যাজ অ্যান অ্যাকাউন্ট উইথ আজ। এখন বলছে কি, পরিচিত এমন একজন থাকতে হবে, শনাক্তকারী এমন একজন থাকতে হবে যে তার ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এমন একজন ব্যক্তি থাকতে হবে। ওই ব্যক্তির কি লাগবে? অ্যাড্রেস লাগবে, তার অ্যাকাউন্ট নাম্বার লাগবে, তারপরে হচ্ছে রিলেভেন্ট পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন এবং নির্ধারিত স্থানে। তারপরে এখন দেখো হাবিব কি বলছে, ইজ দিস অল? ম্যানেজার বলছে, নো। হিয়ার্স এ সিগনেচার কার্ড, একটা সিগনেচার কার্ড দিয়েছে এবং ইউ হ্যাভ টু পুট ইউর স্পেসিমেন সিগনেচার অন দিস কার্ড অ্যান্ড অ্যাটাচ টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস। এবং 2 কপি ওই কার্ডের মধ্যে কি করতে হবে? সিগনেচার দিতে হবে, আর 2 কপি পাসপোর্ট সাইজের ছবিও যুক্ত করতে হবে। তারপরে যেটা বলছে দেখো, দে মাস্ট বি অ্যাটাস্টেড, এবং ওই ছবিগুলো কি হবে? অ্যাটাস্টেড হবে। এবং কে অ্যাটাস্টেড করবে? ওই যে শনাক্তকারী ব্যক্তি যার অ্যাকাউন্ট ওই ব্যাংকে আছে সে। এবং আর কি লাগবে? তার ইউ উইল নিড মিনিমাম 1000 টাকা অ্যাজ ডিপোজিট, এবং ডিপোজিট হিসাবে কি লাগবে? 1000 টাকা লাগবে। আই সি, হাবিব বলছে, আই সি, আই উইল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ আই হ্যাভ গট এভরিথিং রেডি। তারপরে বলছে কি, থ্যাংক ইউ ফর ইউর হেল্প। ম্যানেজার বলছে, ইউ আর ওয়েলকাম। এখানে দেখো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স ছাড়াও WH ওয়ার্ড এবং সাহায্যকারী ভার্ব ছাড়াও এখানে আরও কিছু দেখা যাচ্ছে। এখানে যেমন এই যে
সাহায্যকারী ভার্বগুলো বা সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব যেখানে আছে সেখানে সাহায্যকারী ভার্বগুলোর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়েছে। এখন অনেক জায়গায় করা হয়েছে, এই যে করা হয়েছে আরও কয়েক জায়গায় আমরা দেখতে পেয়েছি। এখন এই যে সংক্ষিপ্ত রূপের ব্যবহার করা, এগুলো আমাদের শিখতে হবে। এছাড়াও এখানে প্রথমে যেমন সম্ভাষণ জানানো হয়েছে, ঠিক একইভাবে এখানে কি দেখানো হয়েছে, গ্র্যাটিটিউড আছে, কৃতজ্ঞতা প্রকাশ করা আছে। ঠিক আছে, তার মানে সম্ভাষণ, গ্র্যাটিটিউড, তারপরে অ্যাপোলজি, এই ধরনের কিছু আমাদের অ্যাটিটিউড অথবা ফাংশন জাতীয় শব্দ আমাদের শিখতে হবে। আশা করছি এগুলো সবগুলোই আমরা শিখব। তো পরবর্তী অংশগুলো আমরা এখন দেখব। অধিকাংশ সময়ে হেল্পিং ভার্বগুলো কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় অধিকাংশ সময়। ঠিক আছে, যেমনটা ধরো, যেমন যদি সেটা হেল্পিং ভার্বগুলো যদি নেগেটিভ হয়, যেমন অ্যাম নট, তাহলে এখানে কি করতে হবে, যত ও আছে সবগুলো বাদ দিয়ে এখানে একটা কমা দিয়ে, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এগুলো প্রকাশ করতে হবে, মানে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে হবে। এগুলো যেমন দেখো, ইজ নট থাকে ইজেন্ট, ওয়াজ নট হচ্ছে ওয়াজেন্ট, হ্যাজ নট হ্যাজেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, had not hadn't, do not don't, does not doesn't, may not mayn't, would not wouldn't। এর মধ্যে শুধু ব্যতিক্রম হচ্ছে shall not আর উইল নট। শ্যাল নটের পরিবর্তে শান্ট, উইল নটের পরিবর্তে আমরা ওন্ট ব্যবহার করব। আবার সাহায্যকারী ভাবটা যদি অ্যাফার্মেটিভ হয়, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, কিছু কৌশল অবলম্বন করতে হবে। যেমন ধরো, এখানে যেই সাহায্যকারী ভার্বের শেষে অ্যাম আছে, আমরা শুধু সাবজেক্টের পরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ওই অ্যামটা ব্যবহার করব। ঠিক আছে, যাদের শেষে ভিই আছে, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আমরা ভিই ব্যবহার করব। যাদের সাথে ডি আছে, লাস্টে ডি আছে, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আমরা ডি ব্যবহার করব। যাদের লাস্টে আর ই আছে, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আমরা আর ই ব্যবহার করব। যাদের শেষে ইজ আছে, এস ব্যবহার করব। ডি থাকলে ডি ব্যবহার করব, এস থাকলে এস ব্যবহার করব। আবার যাদের শেষে ডাবল এল আছে, আমরা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে শুধু ডাবল এল ব্যবহার করব। এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা কি করব, হেল্পিং ভার্বগুলোর কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করব। এরপর যেমনটা বলেছিলাম, আমাদের কিছু অ্যাটিটিউড বা ফাংশন ব্যবহার করতে হবে। অ্যাটিটিউড এবং ফাংশনগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রেটিং আর হচ্ছে গ্র্যাটিটিউড। গ্রেটিংয়ের জন্য আমরা হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, গুড বাই, সি ইউ এগুলো ব্যবহার করতে পারি প্রয়োজন অনুসারে। আবার গ্র্যাটিটিউডের ক্ষেত্রে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস এ লট, এই ধরনের আমরা ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। এরপরে আসলো অ্যাপোলজি বা ক্ষমা প্রকাশ করার ক্ষেত্রে আমরা আই এম ভেরি সরি। তারপরে সম্মতি, অ্যাগ্রিং, ডিসঅ্যাগ্রিং এর ক্ষেত্রে আমরা ইয়েস ইট ইজ অফকোর্স অথবা অফকোর্স। তারপর ডিসঅ্যাগ্রির ক্ষেত্রে নো, শিওরলি নট, সার্টেনলি নট, আই এম নট শিওর, এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে পারি। ওকে, মোট কথা হচ্ছে ডায়ালগে যে কোশ্চেন এবং অ্যান্সার ব্যবহার করব, যা যত সম্ভব ছোট হওয়া উচিত। আর অবশ্যই একই কথা আমরা বারবার, একই সেন্টেন্স আমরা বারবার রিপিট করব না। কোনোভাবে যদি টিচারের চোখে পড়ে, অবশ্যই নাম্বার কাটা খাবা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, সবশেষে আসে ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য। এই প্রশ্নসূচক বাক্য যদি তুমি সঠিকভাবে তৈরি করতে না পারো বা এই সম্পর্কে যদি তোমার জ্ঞান না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই তুমি সঠিকভাবে প্রশ্ন করতে পারবে না। আর প্রশ্ন করতে না পারলে ডায়ালগ কন্টিনিউ হবে না। যাই হোক, ইন্টারগেটিভ সেন্টেন্স সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে WH কোশ্চেন। তো দেখি ইয়েস নো কোশ্চেন এবং WH কোশ্চেন বলতে কি বোঝানো হয়েছে। ইয়েস নো কোশ্চেন বলতে কিছু কিছু প্রশ্নের উত্তর ইয়েস এবং নো এর মাধ্যমে তুমি দিতে পারবা, এবং সেই ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো অবশ্যই সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে, এবং এই সাহায্যকারী ভার্বগুলোর পরে সাবজেক্ট স্থান পায়। এরপর WH কোশ্চেন বলতে হু, হুইচ, হোয়াট,
হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই ধরনের WH ওয়ার্ড দ্বারা যে কোশ্চেনগুলো তৈরি হয় তাদেরকে বোঝানো হয়েছে। যখন এই সকল ওয়ার্ড দ্বারা কোনো কোশ্চেন তৈরি হবে তখন এদের উত্তরটা যথারীতি একটু বড় করে দেওয়ারই চেষ্টা করতে হবে এবং এই WH ওয়ার্ডগুলোর পরে অবশ্যই সাহায্যকারী ভার্ব থাকবে। সাহায্যকারী ভার্ব না থাকলে টেন্স ও পার্সন অনুসারে ডু ডি ডাজ ব্যবহার করতে হবে। তো এই ছিল মোটামুটি একটি ইন্টারগেটিভ সেন্টেন্সের সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা। তো আশা করছি আজকের ডায়ালগের উপর ক্লাসটা ফলপ্রসূ হয়েছে। যদি কোনো সমস্যা থেকে থাকে আশা করছি আর কিছুটা যদি তোমরা চর্চা করো বাসায় সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সর্বোপরি আমি যা বলবো সেটা হচ্ছে ডায়ালগটি লেখা শুরু করার পূর্বে এর বিষয়বস্তু সম্পর্কে তুমি একটু গভীরভাবে চিন্তা করে নিবা। তার গভীরভাবে চিন্তা করে নিলে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি অন্তত সুন্দরভাবে তুমি লেখা শেষ করতে পারবা। কারণ তোমার যদি মনের মধ্যে থাকে যে তুমি কোন ঘটনার পরে বা কোন বক্তব্যের পর কোন বক্তব্যটা উপস্থাপন করবা সেটা তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আশা করছি আজকের ক্লাসটা ফলপ্রসূ হয়েছে। আগামীতে আরও একটি ভালো ক্লাসের জন্য আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ।